নবরত্ন প্রযোজনা ও ক্যালকাটা অ্যাপলগের যৌথ উদ্যোগে নবরত্নের গল্পকথায় আজ আমাদের বিশেষ নিবেদন। স্বামী বিবেকানন্দের 118তম মহাপ্রয়াণ দিবসে আজ আমরা তাকে স্মরণ করছি। ওই প্রবাহিনী গঙ্গা বয়ে চলেছে তার মোহনার উদ্দেশ্যে। ঠাকুর বলতেন পতিতাধারিণী। স্বামীজি চেয়ে আছেন তার দিকে। ঘন নিবিড় ঘনিয়ে আসছে ছায়া। দুরন্তরে পাপ ও পুণ্যের সীমান্তে বেসময়ের গভীর স্রোত ছুঁয়ে যায় তাকে। পালতোলা মাছ ধরা নৌকা কয়েকটা পেরিয়ে যায় তার দৃষ্টিক্ষেত্র। স্বামীজি দেখছেন ঠাকুরের দর্শনের মূল ভাব ধ্যান নয়, কেবল ধ্যানের মধ্যে দিয়ে দেখা। যে মিশন তার প্রতি ন্যস্ত হয়েছিল সেই দয়াভার ভাগ করে দিয়েছেন তিনি এখন তার গুরু ভাইদের মধ্যে। আস্তে আস্তে ফিরে যেতে হবে তাকে। আজ তো 4 জুলাই, আজ মনের নিজ নিকেতনে ফেরার দিন। আজ বাড়ি ফেরার দিন ক্লান্ত বীরের। তার প্রেমের ঠাকুরের কাছে ফেরার দিন, তার মায়ের কাছে। তাও বিবেকানন্দের ফেরা বলে কথা। সত্যি কি ফেরা হলো তার, নাকি তিনি রয়েই গেলেন আমাদের মধ্যে? প্রেম তাকে ফিরতে দিল কি? এই উত্তর তিনি জানেন না, আমরা জানি। তার ফেরা সম্ভব হয়নি সেদিন, সত্যি সম্ভব হয়নি। যাত্রা হয়েছে ঠিকই, যাত্রাটাই তো আসল, তাই না? এবং এই কথাই স্মরণ করে আজ দেবাঞ্জন সেনগুপ্তের সেই 4 জুলাই পাঠে রণিত শুরু হচ্ছে সেই 4 জুলাই। আজ শরীরটা অনেক ভালো লাগছে স্বামীজির। অনেকদিন পর তার সেই দীপ্ত মুখমণ্ডল, দৃপ্ত হাঁটা চলা। মহানন্দ কবিরাজের চিকিৎসা বুঝি এতদিনে ফল দিল। দীর্ঘ রোগভোগ আর পরিশ্রমে ইদানিং স্বামীজির বরণতনুকে যেন কেমন বিবশ করে দিয়েছিল। মঠের কারোর তাই ভালো লাগছিল না। কি এক অজানা আশঙ্কায় তারা অধীর। তাদের দুশ্চিন্তা আরও ইন্ধন জগাচ্ছে আত্মমগ্ন স্বামীজির হঠাৎ করে কোনো মন্তব্য। গত মঙ্গলবার 1 জুলাই বিকেলে মঠের মাঠে পায়চারি করতে করতে গঙ্গার ধারে বেলগাছের তলায় জমিটার দিকে আঙুল তুলে গম্ভীর মুখে তিনি বলেছিলেন, আমার দেহ গেলে ওখানেই সৎকার করবি। তার পরদিন নিবেদিতাকে হাত ধোয়ার জল ঢেলে দিতে দিতে স্মরণ করিয়ে দেন যিশুও এমনভাবে শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। কিন্তু সে তো যিশুর শেষ সময়। বিমূঢ় নিবেদিতার মুখে কোনো কথা সরেনি। আজ প্রাণোজ্জ্বল স্বামীজিকে দেখে সকলেই আশ্বস্ত। দিনের শুরুতেই মনটা অনেক সতেজ লাগছে সকলের। চা, দুধ আর ফল খেতে খেতে সেই আগের চিরচেনা ফুর্তিবাজ স্বামীজি তার গুরু ভাই ও শিষ্যদের সঙ্গে হাসি মস্করায় মেতেছেন। 2-4 দিন আগেই স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি বলেছিলেন, এবার যা হয় একটা এসপার ওসপার করিব, হয় ধ্যানজপ করিয়া সারাইয়া কাজে ভালো করিয়া লাগিব, না হয় তো ভগ্ন শরীর ছাড়িয়া দেব। সকলে আশা করেছেন স্বামীজি যেন প্রথমটাই করেন। 40 বছরের কম বয়সে তিনি সকলকে ছেড়ে চলে যাবেন, এ কথা কেউ মেনে নিতে পারে না। আজ স্বামীজিকে দেখে আশায় আর বুক বাঁধতে মন চাইছে না। আজ বারবার মনে আসছে পুরনো সেই দিনগুলোর কথা। গুরুভাইরা স্মৃতিচারণ করছেন। দক্ষিণেশ্বরে ঠাকুরকে কেন্দ্র করে সেই নিত্য উৎসবে মেতে থাকা। তিরোভাবের 2 দিন আগে শ্রীরামকৃষ্ণ নরেনকে ডেকে বলেছিলেন, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থান থেকে খুব সাধন ভোজনে মন দেয় তার ব্যবস্থা করবি। কথা রেখেছিলেন সকলেই। নরেন্দ্রনাথকে নেতা হিসেবে মেনে নিয়ে বরানগর মঠে জপ, ধ্যান, অধ্যয়ন শুরু হয়েছিল। মাঝে মাঝে কেউ তীর্থ পর্যটন বা নির্জন তপস্যায় যেতেন, কিন্তু আবার ফিরে আসেন বরানগরের সেই জীর্ণ বাড়িতে কোনো এক অমোঘ আকর্ষণে। তারপর স্বামীজির পাশ্চাত্য বিজয়, তিল তিল করে অর্থ সংগ্রহ করে অবশেষে এই বেলুড় মঠ, ঠাকুরের সন্তানদের জন্য এক আশ্রয়। এর পেছনে আছে গুরুভাইদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাসের অপূর্ব রসায়ন। নিবেদিতাকে স্বামীজি একবার বলেছিলেন, 6টা মানুষ পরস্পরকে এমন ভালোবাসতে শিখলে তবেই জন্ম নেয় এক নতুন ধর্ম।
ঠাকুরকে মধ্যমণি করে তার ত্যাগী সন্তানেরা যে ধর্মচেতনার জন্ম দিলেন তার সড়ককে সঞ্জীবিত করেছে এই ভালোবাসা। সকালের সূর্যকে সাক্ষী রেখে আজ ইচ্ছে করছে সেই ভালোবাসার ঘ্রাণ নিতে। কথায় কথায় খেয়াল হলো কালই তো শনিবার আর অমাবস্যার মহাযোগ। স্বামীজি মহা উৎসাহে ঠিক করলেন মঠে কালী পুজো করতে হবে। কালী কেমন কি আয়োজন হবে সে আলোচনার মাঝে এসে পড়লেন স্বামী রামকৃষ্ণানন্দের পিতা কালী সাধক ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য। স্বামীজির আনন্দ তাতে আরও বেড়ে উঠল। উচ্চস্বরে তিনি স্বাগত জানালেন, এই যে ভট্টাচার্য মশাই, আসুন বসুন। স্বামী শুদ্ধানন্দ ও বোধনানন্দকে স্বামীজি তৎক্ষণাৎ পূজার জোগাড়ের জন্য সমগ্র দায়িত্ব দিলেন। হঠাৎ কালী পুজো কেন? শুধু কি তিথির কাকতালীয় যোগ? কালী তো স্বামীজির চেতনার মাতৃরূপা মা। কাশ্মীরে ক্ষীর ভাবিনী দর্শন করে বছর চারেক আগেই স্বামীজি লিখেছিলেন, কালী দ্য মাদার। করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপাদ ব্রহ্মাণ্ড বিনাশে। কালী তুই প্রলয় রূপিণী, আয় মা গো আয় মোর পাশে। কিন্তু স্বামীজিকে দেখে কারোর মনে কোনো শঙ্কা জাগবে না। তিনি এখন প্রেমানন্দ মহারাজকে সঙ্গে নিয়ে মেতে উঠেছেন ইলিশ মাছের দরদামে। ভরা আষাঢ়ের গঙ্গায় ইলিশ মাছ আসতে আরম্ভ করেছে। এই মরশুমে আজকেই মঠে প্রথম ইলিশ আনা হলো। মঠে ছিল এক পূর্ববঙ্গীয় ছেলে, হয়তো তারই নাম বজ্রেন্দ্র। তাকে স্বামীজি মজা করে বলেন, তোরা নতুন ইলিশ পেলে নাকি পুজো করিস? কি দিয়ে পুজো করতে হয় কর। মঠের সকলেই আজ খুশি হয়ে যে যার কাজে মন দিলেন। অনেকদিন পর স্বামীজিকে উজ্জ্বল দেখে তাদের মন আজ হালকা। মনে পড়ে আজ থেকে ঠিক 4 বছর আগে 1898 এমনই এক 4 জুলাই স্বামীজি কাশ্মীরে বসে লিখেছিলেন, ওই দেখ মিলাইয়া যায় কালো মেঘ পুঞ্জ যত, অবসন্ন বিষাদ কালিমা। হোক তা আমেরিকার স্বাধীনতা দিবস স্মরণের রচনা। আজকের 4 জুলাইয়ের সকালে মঠের পরিবেশ বোঝাতে ওই গুরুর পংক্তিগুলোই অন্য অর্থে অব্যর্থ প্রাসঙ্গিক। অবসন্ন বিষাদ কালিমা কাটিয়ে ওঠা নরেন্দ্রের সঙ্গে প্রেমানন্দ আজ কি আনন্দে গঙ্গার ধারে পায়চারি করছেন, কথা বলছেন। সকালে চায়ের আসরে পুরনো দিনের স্মৃতিচারণ বেশ আচ্ছন্ন করে ফেলেছে। হয়তো স্বামীজির অননুকরণীয় কৃতিত্বের কথাই তিনি উল্লেখ করে থাকবেন। স্বামীজি বললেন, আমায় কেমন নকল করবি? ঠাকুর নকল করতে বারণ করতেন, আমার মতো উড়নচণ্ডী হবি নে। বাস্তবিক গুরুভাইদের স্বাধীনভাবে নিজের মতো প্রস্ফুটিত হয়ে ওঠার প্রয়োজনীয়তা সম্পর্কে স্বামীজি ইদানিং বিশেষভাবে চিন্তা করছিলেন। তার আশঙ্কা ছিল তার ব্যক্তিত্ব হয়তো তার প্রাণাধিক গুরুভাইদের উন্নতির পথে কাঁটা হয়ে দাঁড়াবে। কয়েকদিন আগেই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে তিনি বলেছিলেন, ঠাকুর ওস্তাদ মালি ছিলেন কিনা, তাই হরেক রকম ফুল দিয়ে এই সংঘরূপ তোড়াটি বানিয়ে গেছেন। যেখানকার যেটি ভালো সব এসে পড়েছে। যারা সব এখানে রয়েছে তারা একজন মহাসিংহ। আমার কাছে কুঁচকে থাকে বলে এদের সামান্য মানুষ বলে মনে করিসনি। এরাই আবার যখন বার হবে তখন এদের দেখে লোকের চৈতন্য হবে। অনন্ত ভাবময় ঠাকুরের অংশ বলে এদেরকে জানবি। কাল এদের সব শক্তির বিকাশ হবে। গত 28 মার্চ মিস ম্যাকলাউডকে বলেছিলেন, বড় গাছের ছোঁয়া ছোট গাছগুলোকে বাড়তে দেয় না, তাদের জায়গা করে দেওয়ার জন্য আমাকে যেতেই হবে। হায় কপাল, তার গুরু ভাইরা যদি জানতেন তাদের প্রিয় নরেন কি এক অদ্ভুত অপরাধ বোধে চলছেন। অথচ বড় গাছ হওয়ারই তো কথা ছিল নরেন্দ্রনাথের। তাদের গুরুদেব তাকে তেমনই নির্দেশ দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, তুই একটা বিশাল বট গাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। স্বামীজি ছিলেন জন্মসিদ্ধ। ছেলেবেলা থেকে বারবার ধ্যানে বসলেই তার জ্যোতি দর্শন হতো। কিন্তু সেই অনায়াস লব্ধ মুক্তির দরজা ঠাকুর বন্ধ করে দিয়েছিলেন জগতে তার বিপুল কর্মযজ্ঞকে বাস্তবায়িত করার বৃহত্তর প্রয়োজন। বলেছিলেন, চাবি কিন্তু আমার হাতেই রইল, এখন তোকে কাজ করতে হবে। যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব। কাজ করেছেন স্বামীজি, কাজের মতো কাজ, প্রাণপাত করে
নিজেকে রক্তাক্ত করে গুরুদেবের কার্যোদ্ধার করেছেন। তাই এখন গুরুভাইকে লিখতেই পারেন, আমার কাজ আমি করে দিয়েছি, ব্যাস। গুরু মহারাজের কাছে ঋণী ছিলাম, প্রাণ বার করে আমি শোধ দিয়েছি। ইদানিং গুরুভাইদের প্রায়ই বলেন, আমার কাজ শেষ হয়ে গিয়েছে, এখন তোরা সব দেখে শুনে নে, আমার ছুটি দে। মাঝে মাঝেই আবৃত্তি করেন, কিমার্থাং কাস্য কামায় শরীরম অনুসঞ্জরেত। আর বলেন, আরে ঠাকুর কোন দুটো গান শেষে শুনতে ভালোবাসতেন? বলে নিজেই গিয়ে ওঠেন, ভুবন ভুলাইলে মা ভবমোহিনী, বা কবে সমাধি হবে শ্যামাচরণে। শ্রীমতী বুলকি লিখেছেন, আমি সারা জীবন মায়ের কাজ করেছি, এখন তা শেষ, আর তার চরকায় তেল দিতে রাজি নই। তিনি অন্য কর্মী বেছে নিন, আমি ইস্তফা দিলাম। ঠাকুর বুঝি তার এই ক্লান্ত সেনাপতির ইস্তফা গ্রহণ করবেন, ফিরিয়ে দেবেন তার কাছে গচ্ছিত রাখা চাবি। সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে ডুবে যেতে চাইলে তিনি বোধহয় আর বাধা দেবেন না। বহুদিন স্বামীজি একটানা এতক্ষণ ধ্যান করেননি। গঙ্গার ধারে পায়চারি শেষ করে সকাল 8টা সাড়ে 8টা নাগাদ স্বামীজি ঠাকুর ঘরে ধ্যানে বসলেন। 9:30 নাগাদ প্রেমানন্দ মহারাজ পূজা করতে গেলে বললেন, আমার আসন ঠাকুরের শয়ন ঘরে করে চারদিকের দরজা বন্ধ করে দে। সেখানে ধ্যান চলল আরো ঘন্টা 1.5। অন্যদিন তো পূজা চলতে থাকলেও ওই ঘরেরই এক কোণে তিনি ধ্যান করতেন। আজ এই বাড়তি আড়াল কেন? কেউ অন্যরকম কিছু মনে করেনি, হয়তো এসব স্বাস্থ্যোন্নতিরই লক্ষণ। বেলা 11টা নাগাদ ঠাকুরঘর থেকে ভেসে এলো মধুর শ্যামা সঙ্গীতের সুর। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো রে, আমার মন তো বলে না কালো। আলো রূপে দিগম্বরী হৃদিবদ্ধ করে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো। সকলেই বুঝলো স্বামীজির ধ্যান ভঙ্গ হয়েছে। ধ্যান শেষ করে তিনি নিজেই আজ ঠাকুরের বিছানা ঝেড়ে পরিষ্কার করলেন। সকাল থেকে বারবার তিনি করালি কালীমাকেই স্মরণ করছেন। আরও বেশ কয়েকটি শ্যামা সঙ্গীত গাইতে গাইতে ঠাকুরের ঘর থেকে নেমে এসে মাঠে পায়চারি করতে লাগলেন। আত্মমগ্নভাবে পায়চারি করতে করতে স্বামীজি যেন অস্ফুটে কি একটা কথা বলছেন। প্রেমানন্দ মহারাজের কানে এলো কথাটা, যদি আরেকটা বিবেকানন্দ থাকতো তবে বুঝতে পারত বিবেকানন্দ কি করে গেল, কালে এমন বিবেকানন্দ কতই না জন্মাবে। এই কেমন কথা? প্রেমানন্দ মহারাজ খুবই বিচলিত হয়ে উঠলেন। নরেন্দ্রের প্রতি অন্যান্য গুরুভাইদের শ্রদ্ধা প্রশ্নাতীত। তারা নরেন্দ্রনাথকে গুরুদেবের সাক্ষাৎ প্রতিনিধি হিসেবেই দেখতেন। স্বামী অখণ্ডানন্দ একবার বলেছিলেন, এ যুগে ঠাকুর স্বামীজিরই প্রত্যক্ষ দেবতা। শারদানন্দ বলেছিলেন, স্বামীজি তো একটা অবতার, ঠাকুরের কথা ছেড়েই দাও। আর অবতার পুরুষ তো পৃথিবীর প্রয়োজনে বারে বারেই আসেন, সম্ভবামি যুগে যুগে। কিন্তু বিবেকানন্দের নিজের মুখে এমন উচ্চারণ, মাত্র কয়েকদিন আগের কথা। গুরুভাইরা কয়েকজন গল্পচ্ছলে জিজ্ঞেস করলেন, আচ্ছা স্বামীজি, তুমি এখন জানতে পেরেছ তুমি কে? সকলকে চমকে দিয়েই স্বামীজি স্থির গলায় উত্তর দিয়েছিলেন, হ্যাঁ জেনেছি বই কি। আজ আবার এই আত্ম উপলব্ধির প্রকাশ। কেমন এক অজানা আশঙ্কায় প্রেমানন্দ ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠলেন। স্বামীজির নিজের জানার অর্থ তারা শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎবাণীতেই শুনেছেন। ও নিজেকে জানতে পারলে আর থাকবে না। তবে কি আজকের এই প্রাণোচ্ছলতা দিয়ে স্বামীজি ঢেকে রাখছেন আসন্ন দুর্যোগকে? নিভে যাওয়ার আগে কি উজ্জ্বল হয়ে উঠেছে দীপশিখা? স্বামীজিকে দেখে কিছু বোঝার উপায় নেই। তিনি আবার ফিরে আসছেন মঠের সবার মাঝে। শুদ্ধানন্দ স্বামীকে মঠের লাইব্রেরি থেকে শুক্লজয় আয়ুর্বেদ গ্রন্থটি আনতে বললেন। ভাষ্য সহ পাঠ করতে বললেন সেই মন্ত্র। স্বামীজি 2-3 বার মন্ত্রটি পাঠ করলেন, কিন্তু ভাষ্যকর মহাধরকৃত সুষুম্না পাদের ব্যাখ্যা তার পছন্দ হলো না।
প্রথম জীবন থেকে নিজস্ব যুক্তি আর বিচারের কুষ্ঠিপাথরে তিনি প্রচলিত সব বিশ্বাসকে বিচার করে এসছেন। ঠাকুর যে কারণে বলতেন, আমার নরেনের মধ্যে ফাঁকি নেই কোথাও, বাজিয়ে দেখো ঢং ঢং করে, সেই একই প্রত্যয়ে তিনি বললেন, তোরা এইসব শ্লোকের প্রকৃত মর্ম পরিধান করার চেষ্টা করবি, শাস্ত্রের অর্থ সম্বন্ধে নিজে নিজে চিন্তা করবি, তাহলেই মৌলিক ব্যাখ্যা করতে পারবি। স্বামীজি তার নিজের মতো জানালেন, পরবর্তীকালের তন্ত্রশাস্ত্রে সুষুম্না নারী বলে যে উল্লেখ করা হয়েছে, সেই ধারণার বীজ এই বৈদিক মন্ত্রে নিহত রয়েছে। তারপর বললেন, তন্ত্রমতে সুষুম্না নারীতে মন উঠিয়ে নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু ওই মন তাহলে আর ফিরে আসে না। আজ কেন এসব আলোচনা? বিশেষ এই শ্লোকটিকেই কেন আজ বলছেন স্বামীজি? পরদিন মৃত্যুরূপা মা কালীর আরাধনার অভিলাষ, এখন শ্লোকটির এমন ব্যাখ্যা। স্বামীজির মনে কি আজ ষটচক্র ভেদ ও তার সাধন প্রক্রিয়ার কথা বারবার ফিরে আসছে? স্বামীজি কি তার কাছের মানুষদের কোনো ইঙ্গিত দিতে চাইছেন? সে মর্ম তখন কেউ ধারণা করতে পারবেন কি করে? স্বামীজি যে আজ বারে বারেই নবরূপে দেখা দিচ্ছেন। অনেকদিন পর স্বামীজি মঠের সকলের সঙ্গে মধ্যাহ্নভোজন করতে বেলা 11:30 নাগাদ উপস্থিত হলেন। আজকাল নিজের ঘরে একান্তে তিনি খাওয়া দাওয়া করতেন। আজ স্বামীজিকে পেয়ে সকলের মনেই আনন্দ। তার উপর বহুদিন পর আজ গঙ্গার ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝোল, স্বামীজির তৃপ্তিসহ ভোজন দেখে বোঝা যায় যে তার আজ বেশ খিদে পেয়েছিল। নিজেই বললেন, একাদশী করে খিদেটা খুব বেড়েছে, ঘটিবাটিগুলো ছেড়েছি কষ্টে। এসব মজা মস্করার মাঝে কে আর অশুভ আশঙ্কাকে প্রশ্রয় দেবেন? ব্যাকরণ ক্লাসেও আজ খুব মজা। খাওয়ার পর নানা কথাবার্তা বলে মাত্র ঘণ্টাখানেক বিশ্রাম নিয়েই উঠে পড়লেন। নিজেই ব্রহ্মচারীদের ঘরে গিয়ে তাদের ক্লাসে যোগ দিতে ডাকলেন। ক্লাস শুরুর নির্ধারিত সময় তখনও প্রায় ঘণ্টা 3 বাকি। তাতে কি, স্বামীজির যেন আজ কিসের তাড়া। প্রেমানন্দ মহারাজকে 1টা নাগাদ ডেকে বললেন, চল পড়িকে, সন্ন্যাসী হয়ে দিবানিদ্রা খারাপ, আমার আজ ঘুম হলো না, একটু ধ্যান করে মাথাটা কিছু ধরেছে, ব্রেনটা উইক হয়েছে দেখছি। কিন্তু ক্লাসে তেমন উইকনেসের লক্ষণই ধরা পড়ল না। প্রায় 3 ঘন্টা ধরে চলল সংস্কৃত ব্যাকরণ আলোচনা, পাণিনি এবং প্রধানত বরদারাজের লঘু কৌমুদী। ক্লাসের পরিবেশ দেখে কে বলবে এখানে শুকনো সূত্র পড়ানো হচ্ছে? স্বামীজির পড়ানোর ধারাই অন্যরকম। পড়ানোর ফাঁকে ফাঁকে কখনো মজার গল্প করেন সরস মন্তব্যে, কোনো সূত্র নিয়ে তামাশা করছেন, মজাদার শব্দশ্লেষ করছেন। এত দীর্ঘ সময়ের আলোচনা, অথচ কারোরই একঘেয়ে মনে হচ্ছে না। আর শুধু হাসি ঠাট্টা তো নয়, তার মাঝেই বিদ্যার্থীদের মনে গেঁথে যাচ্ছে নানা জটিল বিষয়। একটানা এতক্ষণ পড়িয়ে স্বামীজি একটু ক্লান্ত বোধ করছেন। আবার সকলকে পাঠ্য বিষয় ঠিকভাবে বোঝাতে পারার তৃপ্তিও আছে। মনে পড়েছে দাশরথীর কথা। ছেলেবেলার সহপাঠী দাশরথী সান্যাল, পরবর্তীকালে হাইকোর্টের মস্ত উকিল। এক রাতে গল্পের ছলে সমগ্র ইংল্যান্ডের ইতিহাসই তিনি তাকে বুঝিয়ে দিয়েছিলেন। ছেলেবেলার কথা প্রায় মনে পড়ে স্বামীজির, বাল্যবন্ধুদের কথা। কাজ শেষ হলেই তো পিছনে ফিরে তাকানোর সময়। প্রিয়নাথ, সতীশচন্দ্র, চুনিলাল, পাঁচকড়ি, ছেলেদের দলটার নেতা হয়ে কেমন দাপিয়ে বেড়াতেন। বাড়ির সিঁড়িতে বসে খেলার রাজসভা, রাজার ভূমিকায় অবধারিত নরেন্দ্রনাথ। ছেলেবেলা থেকেই তিনি শাসক, তিনিই দলনেতা, তিনিই পথপ্রদর্শক। ঘরে বাইরে, দেশে বিদেশে, সর্বত্র তার নেতৃত্ব যেন সকলেই প্রার্থনা করেন। স্বল্পকালের জীবনে নানা দেশের নানা মানুষকে ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পেয়েছিলেন স্বামীজি। প্রাচ্য ও প্রাচ্যতাকে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। ব্যক্তিগত অভিজ্ঞতায় তুলনা করার সুযোগ পেয়েছেন। সেসব কথাই বোধহয় আজ ছবির মতো মনে পড়ছে। বিকেলবেলা পাশ্চাত্য দেশ নিয়ে নানা মজার মজার কথা শোনাচ্ছিলেন গুরুভাই প্রেমানন্দকে। 1 কাপ গরম দুধ আর জল খেয়ে তাকে সঙ্গে নিয়ে বিকেল 4টে সাড়ে 4টে নাগাদ মঠের বাইরের রাস্তায় একটু হাঁটতে বেরোলেন। লেগেট সাহেবের বাগানে অল্প লোকে মেশিন দিয়ে কেমন সহজে সাফাই করে সেই গল্পই বলছিলেন। কথায় কথায় হাসি মস্করা থেকে আলোচনা চলে গেল অনেক গভীরে। আর সেই আলোচনা করতে করতে অন্যমনস্কভাবে তারা চলে গেলেন বেলুড় বাজার অবধি। সেখান থেকে আবার হেঁটে ফেরা। অনেকদিন স্বামীজি এতটা পথ হাঁটেননি, অথচ তবু তাকে আজ ক্লান্ত লাগছে না। 5:30 নাগাদ হাঁটা থেকে ফিরে তার আলোচনার জেরে তখনও কথা বলে যাচ্ছেন সমান সফূর্তিতায়।
কি নিয়ে আলোচনা হলো গুরুভাইদের সঙ্গে? বিস্তারিত আলোচনা করলেন মঠে একটি বেদ বিদ্যালয় স্থাপন করতে। কদিন ধরেই এই ইচ্ছার কথা স্বামীজি বারবার মনে আসছে। হঠাৎ বেদ পড়াতে এত উৎসাহী কেন? তাতে কি উদ্দেশ্য সাধন হবে? প্রেমানন্দ মহারাজের প্রশ্নের উত্তরে স্বামীজি বললেন, আর কিছু না হোক, কুসংস্কারগুলো যাবে। আগে বারবার বলেছিলেন, লিখেছেন বেদের কথাও, ভিন্ন ভিন্ন ব্যক্তির বিভিন্ন সময়ে যে আধ্যাত্মিক সত্যমোহ আবিষ্কার করিয়া গিয়েছেন, বেদ সেই সকলেরই সঞ্চয় মাত্র। যদি তোমরা বেদ পাঠ করো, দেখিবে তাহাতে অভয় শব্দটি বারবার উক্ত হয়েছে। কোনো কিছুই ভয় করিও না। ভয় দুর্বলতার চিহ্ন। এই দুর্বলতাই মানুষকে ভগবানের পথ হইতে বিচ্যুত করিয়া নানা পাপ কর্মে টানিয়া লয়। আধুনিক বিজ্ঞান ধর্মের উপরে যে পুনঃ পুনঃ তীব্র আক্রমণ করিতেছে, বেদই কেবল উহাকে বাধা দিতে পারে এবং ধর্মের সহিত বিজ্ঞানের সামঞ্জস্য বিধান করিতে পারে। অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তির পর্বে আচ্ছন্ন। পাশ্চাত্যকে ভারতবর্ষে দেবার পথ এখানে। হয়তো এই সূত্রেই এসেছিল পাশ্চাত্যের সভ্যতার ইতিহাসের কথা। গুণমুগ্ধ গুরুভাইকে তিনি বোঝালেন পাশ্চাত্যের ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের নানা খুঁটিনাটি পরিচয়। ভাবতে অবাক লাগে, জাগতিক কাছ থেকে ছুটির ঘণ্টা যিনি অহরহ শুনতে পাচ্ছেন, তীব্র বৈরাগ্য ভাব যার সর্বসময় ঘিরে রয়েছে, সেই মানুষটির ইতিহাস চেতনা তখনও সচেতন। পৃথিবীর কথা, মানুষের কথা ধীর প্রজ্ঞায় তিনি বিশ্লেষণ করতে পারছেন। মঠের পরবর্তী কর্মসূচি নিয়ে কি স্পষ্ট তার পরিকল্পনা। গুরুভাইদের সব জানিয়ে যাচ্ছেন। কয়েকদিন আগে স্বামী শিবানন্দকে যেমন জোর করে পাঠিয়েছিলেন কাশীতে, ভিঙ্গার রাজার প্রদত্ত অর্থে সেখানে এক আশ্রম স্থাপন করতে হবে। নির্ভুলভাবে দায়িত্ব পালন করলেন শিবানন্দ। কাশীধামে শ্রীরামকৃষ্ণ অদ্বৈতাশ্রম স্থাপিত হলো আজকে। এই সেই 4 জুলাই 1902। সুতরাং কাজ থেমে থাকবে না। ঠাকুরের কাজ, মায়ের কাজ চলতেই থাকবে। বদলাতে পারে তার কর্মী, তার কাণ্ডারি, কিন্তু কাজের কোনো ছেদ হবে না। যে চাকা একবার স্বামীজি ঠেলে দিয়েছেন তা চলবেই, তা চলতেই হবে। স্বামীজি স্থির নিশ্চিত। 2 দিন আগেই ম্যাকলডকে তিনি বলেছিলেন, এই বেলুড়ে যে আধ্যাত্মিক শক্তির ক্রিয়া শুরু হয়েছে তা 1500 বছর ধরে চলবে। তা একটা বিরাট বিশ্ববিদ্যালয়ের রূপ নেবে। মনে করো না এটা আমার কল্পনা, এ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। তাই স্বামীজি আজ খুব তৃপ্ত। হেঁটে এসে নিজেই বলছেন, আজ আমার শরীর বড় হালকা বোধ করছে, আজ বেশ আছি। অনেক দূর দূর যাত্রার জন্য তিনি আজ প্রস্তুত। মঠে সন্ধ্যারতির মন্দ্র শব্দ চতুর্দিকে ধ্বনিত প্রতিধ্বনি হচ্ছে। স্বামীজি ধীর পদক্ষেপে তার নিজের ঘরটিতে ঢুকলেন। ব্রহ্মচারী বজ্রেন্দ্রের কাছ থেকে 2 ছড়া মালা চেয়ে তিনি একা বসলেন জপে। গত বুধবারই তিনি বলেছিলেন, আমি মৃত্যুর জন্য তৈরি হচ্ছি। একটা মহা তপস্যা ও ধ্যানের ভাব আমার মধ্যে জেগেছে এবং আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। তখন কথাটা কেউ তেমন ভাবে বোঝেনি, কিন্তু এই কি উত্তর পশ্চিমে মুখ করে কেন? জপের প্রচলিত রীতিকে ভেঙে স্বামীজি আজ বসেছেন দক্ষিণেশ্বরের দিকে মুখ করে। গরুর মহারাজের ডাক যে তিনি শুনতে পেয়েছেন। আহা, আবার তার সেই মধুর বাণী শুনতে পাচ্ছি, সেই পরিচিত কণ্ঠস্বর, যাতে আমার প্রাণের ভেতরটা পর্যন্ত কুণ্ঠিত করে তুলেছে। বন্ধ সব খসে যাচ্ছে, মানুষের মায়া উড়ে যাচ্ছে, কাজকর্ম বিষাদ বোধ হচ্ছে। জীবনের প্রতি আকর্ষণেও কোথাও সরে দাঁড়িয়েছি। রয়েছে কেবল তার স্থলে প্রভু সেই মধুর গম্ভীর আহ্বান, যাই প্রভু যাই। ওই তিনি বলছেন, সংসারের ভালো মন্দ সংসারীরা দেখুক, তুই ওসব ছেড়ে ফেল, দিয়ে আমার পিছু পিছু চলে আয়। যাই প্রভু যাই। হ্যাঁ, এইবার আমি ঠিক যাচ্ছি। আমার সামনে অপার নির্বাণ সমুদ্র দেখতে পাচ্ছি। সময়ে সময়ে স্পষ্ট প্রত্যক্ষ করি সে অসীম অনন্ত শান্তির পারাবার। মায়ার এতটুকু বাতাস বা একটা ঢেউ পর্যন্ত তার শান্তি ভঙ্গ করছে না। শিক্ষাদাতা, গুরু, নেতা, আচার্য বিবেকানন্দ চলে গেছে, পড়ে আছে সেই কেবলভাবে প্রভুর সেই চিরশিষ্য, চিরপাদাশ্রিত দাস। ওই সেই আহ্বান, যাই প্রভু
যায়। অল্পবয়স্ক বজ্রেন্দ্র কিছু বুঝতে না পেরে হন্তদন্তভাবে ডেকে আনলেন মঠের বয়োজ্যেষ্ঠ সাধুদের। রাত তখন 9টা বেজে মিনিট 10। অদ্বৈতানন্দ নির্ভয়ানন্দকে বললেন, হায় হায়, আর কি দেখেছ? ডাক্তার মহেন্দ্রনাথ মজুমদারের চরম ঘোষণা শুনে স্বামীজির নিথর বুকের উপরে ঝাঁপিয়ে পড়লেন ব্রহ্মানন্দ। সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল। ভগিনী নিবেদিতাকে সেই মর্মান্তিক বার্তা পরদিন এক চিরকুটে লিখে পাঠিয়েছিলেন স্বামী শারদানন্দ। দ্য এন্ড হ্যাজ কাম। স্বামীজি হ্যাজ স্লেপ্ট লাস্ট নাইট অ্যাট 9, নেভার টু রাইজ অ্যাগেন। বেলুর মঠ আজ শোকে পাথর, অভিভাবকহীনতায় বিচলিত। ছোট গাছকে পারতে দেওয়ার জন্য বড় গাছের চলে যাওয়ার কথা বলেছিলেন স্বামীজি। তেমন বনস্পতির পতনে মাটি তো কেঁপে উঠবে। এ তো আঘাতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ঠাকুরের বরপুত্রদের তো এই নিয়মে থেমে থাকলে চলবে না। তাদের দলপতির শুরু করা কর্মযজ্ঞ এবার তাদের এগিয়ে নিয়ে যেতে হবে। স্বামীজি একসময় বলেছিলেন, এমনও হতে পারে যে আমি হয়তো বুঝবো এই দেহের বাইরে চলিয়া যাওয়া, এই দেহকে জীর্ণ পোশাকের মতো ফেলিয়া দেওয়া আমার পক্ষে হিতকর, কিন্তু আমি কোনোদিনও কর্ম হইতে ক্ষান্ত হইব না। যতদিন না সমগ্র জগৎ ঈশ্বরের সঙ্গে একাত্ম অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা জাগাইতে থাকিব। সেই 4 জুলাই 1902 পর থেকে স্বামীজি সেই দ্য ভয়েস উইদাউট এ ফর্ম আমাদের প্রেরণা জাগিয়ে চলেছেন। তাকেই সামনে রেখে তার সংকল্পকে পূর্ণ করার প্রেরণা। তার গুরু ভাই ও সাক্ষাৎ শিষ্যদের হাত ধরে তারপর আর কত শত সহস্র সাধু ভক্ত গুণীজনের অক্লান্ত শ্রম ও অধ্যাবসায় আজও ঠাকুরের কাছে শুধু অবিরাম জোয়ারের প্রাণ, শুধুই সামনে আর সামনে চলার ইতিহাস। 4 জুলাই তাই নিজের উপরে বিশ্বাসী হওয়ার দিন, স্বামীজির ব্রত গ্রহণ করার দিন। শেষ হলো নবরত্নের গল্পকথার আজকের বিশেষ নিবেদন। স্বামী বিবেকানন্দের 118তম মহাপ্রয়াণ দিবসে আমাদের বিশেষ নিবেদন। দেবাঞ্জন সেনগুপ্তের সেই 4 জুলাই, পাঠে রনিত। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা টিম নবরত্ন প্রোডাকশনস। আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার টিম ক্যালকাটা ব্লগ। আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।